প্রথমে হয়তোবা যারা অনেকেই জানেন যে উনি আমার সেকেন্ড কাজিন, বাট আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। আবার যারা হয়তোবা জানেন না। সংক্ষেপে বলতে গেলে মেজর ডালিমের নানি আর আমার দাদা আপন ভাই বোন। আচ্ছা। দ্যাট মিনস উনি আমার আব্বার আপন ফুফাতো বোনের ছেলে। এবং ওনার পুরো ফ্যামিলিটা শুধু তাই নয়, ওনার পুরো ফ্যামিলিটা আমাদের খুব ক্লোজ, মেজর ডালিম বাদে। একসময় ডালিমও আমার আব্বার খুব স্নেহের ছিলেন। এবং আব্বা যেহেতু মানে আমার আব্বাকে বলা হতো ব্রেইন অফ দ্য ফ্যামিলি, এবং সেইখানে আজিজুল চাচা, আইনুল চাচা মানে আমিনুল ইসলাম, তাছাড়া খুকি ফুপু, জাহান ফুপু, মানে এনারা সবাই, পুতুল ফুপু, এনারা সবাই আমাদের খুব ক্লোজ, খুবই ক্লোজ। ওনার সৎ বোন সঙ্গীতা। আমি তোমাকে বলতে পারি যে এতগুলো বছর কেটে গেছে, ওনার বোনরা মহু আপা, কে আপা, এনারা কেউই আসলে ওনার এই জিনিসটাকে সমর্থন করেননি, as far as I know। এবং আমরা এতগুলো বছর ওয়াজদুল চাচা, ওনার আরেক মামা, আপন মামা, আমরা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমরা গল্প করেছি ফ্যামিলিতে। ওনাকে সবাই ধিক্কার জানিয়েছিলেন। গত কয়েক বছর আগে আমার সর্বশেষ ওনার ছোট ভাই স্বপন ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল স্কাইপে। ওনাকে আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম ডিটেলস, বাট উনি সেই সময় জাস্ট কুশল বিনিময় হয়েছিল। তবে যেটা আমি বলতে পারি যে আমার পরিবার থেকে, বিশেষ করে আব্বাকে এক সময় খুব ঘনিষ্ঠ মামা হিসাবে উনি দেখতেন, কিন্তু আব্বা আমাকে কয়েকটি কথা বলে গিয়েছিলেন। এই কথাগুলোর মধ্যে একটি হলো, বঙ্গবন্ধু কি স্বাধীনতা পরে রাইট করেছেন কি রং করেছেন, তার চাইতে বড় বিষয় হচ্ছে যে জাতির পিতার বুকে গুলি চালানো যায় না। আর এছাড়াও যে দেখো, যেই বিষয়গুলো মেনে নিতে পারি না সাধারণ নাগরিক হিসেবে, পরিবার হিসেবে, এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি খুব অবাক হব, ওনার খালারা বা চাচারা, মামারা কেউ জীবিত নেই, একজন শুধু পুতুল ফুপু জীবিত আছেন, খুকি ফুপু জীবিত আছেন। সেটা হচ্ছে, দেখো, আমি রাজনীতির কারণে ধরেও যদি নেই, মানে তর্কের খাতে, আলোচনার খাতে ধরে নিলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, কামালকে হত্যা করেছেন, জামালকে হত্যা করেছেন, ওয়াইফরা কি দোষ করেছিল? কেন বেগম মুজিবকে হত্যা করা হলো? কেন শিশু রাসেলকে হত্যা করা হলো? যেই শিশু রাসেল বলছিলেন যে আমি মার কাছে যেতে চাই। কেন সানিয়াবাতের পরিবারের মেয়েদেরকে হত্যা করা হলো? কেন শেখ জামালের ওয়াইফদেরকে হত্যা করা হলো? এগুলো ক্যাজুয়ালিটি, এগুলো বলে পার পাওয়া যায় না। আমরা দুজনেই আইনের ছাত্র, মানে এক্স্যাক্টলি কনস্ট্রাকটিভ লায়াবিলিটি। এবং তারা এগুলো জেনে শুনে করেছে, তারা জেনে শুনে প্রতিটা অ্যাকশনে বোঝা গেছে যে তারা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, এবং তাদের যে ঘৃণা এটা প্রকাশ পেয়েছে। সুতরাং মুজিবকে হত্যা করতে চাইনি, বঙ্গবন্ধুকে হত্যা করতে চাইনি, এই সকল ফালতু কথা বলা, এবং তার ভিতরে কোনো রিমোর্স দেখিনি আমি ন্যূনতম। আজকে আমার ওয়াইফ আমার পাশে আছে নিজম, মেইন কারণটা হচ্ছে ও সহ্য করতে পারছিল না। আমি বলেছিলাম এক সময় যে হাজার তোমার তো আসলে ভাসুর, ইন এ ওয়ে, সরি টু সে, ভাসুর ওরে ঝাড়ু, এই যে ঝাড়ু আছে না, ঝাড়ু, নিশ্চয় দর্শক দেখতে পাচ্ছেন ঝাড়ু, ওকে বাংলাদেশের মানুষ ঝাড়ু নিয়ে অপেক্ষা করছে, হাত দিয়ে ওকে আলাদা করে দিব, স্যান্ডেল দিয়ে পিটাবো। আচ্ছা, এই কথাটা বলার জন্য her agony আর কি, I can fully understand and relate her agony and pain. ভাবির যে রিঅ্যাকশনটা ফুলি আন্ডারস্ট্যান্ডেবল। ছোট্ট শিশু বাচ্চা রাসেল কি করছিল, কেন ওকে মারা হলো, কেন শেখ মুজিবের ওয়াইফকে মারা হলো, তারপর প্রেগন্যান্ট ভাবিগুলো ছিল, ওই ভাইয়ের বউগুলা, তাদেরকে মারা হচ্ছে। ওই অসভ্যতা বাংলাদেশে যাবে, বাংলাদেশে গেলে নিজুম ওর কবরে পুকুরে ফেলে দিব, কুকুরকে খাওয়াই দিব। একটা জিনিস কিন্তু আমাদের মনে হয় মুফাসিল ভাই, ভাবি, আমি মনে হয় একটা জিনিস সবসময় বলি, সেটা হলো যে আমাদের একটা জায়গা থেকে, দর্শকদেরকে বলছি নিজু, আমি আগে একটু সরি বলে বলছি, আমার ওয়াইফ অত্যন্ত ইমোশনাল অবস্থায় আছে। আমি তাকে নিয়ন্ত্রণ, ও বলছে আজকে আমাকে একটা লাইন হলে বলতে হবে,
আই এম সরি টু সে যে আমি আমার ওয়াইফ অত্যন্ত আমি ইমোশনাল হয়ে গেছে। বাংলাদেশি, আমি বাংলাদেশের মাটিতে আমার জন্ম, আমার বাপ দাদারা সব বাঙালি। শেখ মুজিব জাতির পিতাকে মারছে, এটা আমি তখন আমার জন্ম হয় নাই। আমি সব গল্প শুনে আব্বার কাছে, বাসা সবার কাছে গল্প শোনা, বই পড়ে দেখা, মনে হলেই তো আমার মনে হয় ওরা আমি পিটাই হাড্ডি গুটি ভেঙে দিই। তাহলে এতই যখন বুকের পাটা ছিল, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আসিস নাই কেন বাংলাদেশে? এখন কেন, তখন কেন ইঁদুরের গর্তে যে লুকাইছিলি? অসভ্য লোক। মানে ওকে তোমরা মেজর বলবা কেন? ও তো দেশের কলঙ্ক। ওর গায়ে থুতু মারা উচিত। ওকে, অলরাইট, ডান। ওকে, সরি নিজুম, হ্যাঁ, গো অ্যাহেড। আমার কাছে যে জিনিসটা আমরা প্রায়, যেমন ধরেন আমরা এটা হয়তো বা এটা আলোচনার প্রেক্ষিতে বা যুক্তির খাতিরে আমরা প্রায় এই জিনিসটা বলি, সেটা হচ্ছে যে ঠিক আছে বঙ্গবন্ধুকে মারা হলো, তাহলে তার বাচ্চারা কেন, তার বাড়ির তার সন্তানদের স্ত্রীরা কেন, বা বেগম মুজিবকে কেন, বঙ্গমাতাকে কেন, বা সেন নিয়ামতের ফ্যামিলিকে কেন, আমরা এই জিনিসটাতে আসি। এই জিনিসটা যখন আমরা বলি, আমরা ট্যাসিটলি বা মৌনভাবে আমরা একটা কথা বলি, আচ্ছা ঠিক আছে বঙ্গবন্ধু হয়তোবা মারা যেতে পারে পলিটিক্যালি। এই যে এই জায়গাতেও আমি সবসময় মনে করি যে না, মারা আমাদের যেতে পারে না, সাপোর্টিভ হওয়া উচিত। মারা যেতে পারে হ্যাঁ, না। মানে আমরা অনেকেই কিন্তু এই আলাপটা করে যে আচ্ছা ঠিক আছে বঙ্গবন্ধুর কথা বুঝলাম, তাহলে শেখ রাসেল কি দোষ করেছে? আমি কিন্তু ওই বঙ্গবন্ধুর জায়গা থেকে আমি শেখ রাসেল বাকি ফ্যামিলি মেম্বার অনেক পরে আসবো। বঙ্গবন্ধু, যদি বঙ্গবন্ধুর কোনো ধরনের অন্যায় তারা মনে করে, যদি বঙ্গবন্ধুকে কোনো সমালোচনা করে বা বঙ্গবন্ধুকে মনে করে যে তিনি দেশ চালাতে পারছেন না, বা সেটার কারণে কেউ সিদ্ধান্ত নেবে তাকে মেরে ফেলতে হবে, এবং সেইটা আমি তর্কের খাতিরে ধরে নিব, আচ্ছা ঠিক আছে এইটা বুঝলাম, তাহলে ওইটা কেন, আমি ওই প্রশ্নটাই করতে রাজি না ফার্স্ট অফ অল। কারণ আমার যেই আন্ডারস্ট্যান্ডিং এর আমার যেই জায়গাটা, সেটা হলো যে আমার মানে এটা তো এখন আজকে প্রায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রায় মানে 75-এ যদি হয়, এটা হলো প্রায় 49 বছর হয়ে গেছে। এই 49 বছরে এই জিনিসগুলো খুবই ক্লিয়ার যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্ল্যান, উনারা যে রিজন গুলো বলে সেটা হলো যে বাকশালের কথা বলে, রক্ষী বাহিনীর কথা বলে, তার সেটা তারও আগে। যেমন আজকের আজকের লাইভেই বলছে যে মুক্তিযুদ্ধের সময় থেকেই তারা ভাবছে যে দেশ ইন্ডিয়ার আন্ডারে চলে গেছে। 1973 13ই জানুয়ারি সাপ্তাহিক পূর্ণিমার একটি সাক্ষাৎকারে বঙ্গবন্ধুর আরেক খুনি রশিদ, সে সাক্ষাৎকারে বলে, তাকে জিজ্ঞেস করা হয় যে আপনারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্ল্যানটা কবে করেছিলেন? তখন আপনার রশিদ উত্তর দেয় 1973 সালে, কিন্তু আরেকটি গ্রুপ তার আগে কাজ করছিল। আমি যদি এই সাক্ষাৎকারটা আমার কাছে আছে, এবং আমার দুটো পরপর দুটো বইয়ের ভেতরে আমি এটা রেফারেন্স সহ দিয়েছি, 13ই জানুয়ারি সাপ্তাহিক পূর্ণিমা, এই মানে এইটা হচ্ছে রেফারেন্স। তো সেই সাক্ষাৎকারটা যদি আমি একটা ধ্রুব হিসেবে ধরে নেই, তাহলে বাকশালটা তো বা বাকশালের প্রশ্নটা তো এসেছিল অনেক পরে। তাহলে বঙ্গবন্ধু দেশে ফিরলেন হচ্ছে 72-এর 11ই জানুয়ারি। আপনি আমি এখন ধরে নেই 1973 সালে উনি পরিকল্পনা করেছিল রশিদরা, আমি যদি ধরে নেই যে ডিসেম্বর মাসে পরিকল্পনা করেছিল, তাহলে আরেকটা গ্রুপ কবে পরিকল্পনা করেছিল? আমি যদি 6 মাস আগে সেটাকে ধরে নেই, তাহলে ধরে নিচ্ছি যে আপনার 73 সালের জুন মাসে। তাহলে আপনি একটি ইলেক্টেড গভর্নমেন্টকে 1972 এক বছরও ঠিক না, 11 মাস, আর ওইদিকে হচ্ছে 5 মাস, 11 12 13 14 15 16, আপনি একটি ইলেক্টেড গভর্নমেন্টকে 16 মাস সময় দিতে রাজি না, যার মধ্যে বাংলাদেশে প্রায় 4টা-5টা জলোচ্ছ্বাস হলো, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। তাহলে সমস্ত যুক্তি তো ভেসে যাচ্ছে যে আমরা বাকশালের কারণে করেছি, আমরা ইন্ডিয়ার প্রভাবের কারণে করেছি। মুফাসিল ভাই, ইন্ডিয়া তো মনে হয় আপনার 26শে মার্চের আগেই চলে গেল, প্রথম স্বাধীনতা দিবস আগেই চলে গেল, তাই না? আমার এক্সাক্ট ডেটটা মাথায় নাই, বাট সামটাইমস ইন মার্চ, রাইট? তাহলে 20 তারিখের ভিতরে চলে গেছে তারা। হ্যাঁ, মানে বিফোর দা আপনার ইন্ডিপেন্ডেন্স ডে, এটার আগে 26শে মার্চের আগে চলে গেছে। হ্যাঁ, ভারতের হেজিমনি, এই যে ভারতের, দেখেন ভারতের সাথে আমাদের নানান রকমের প্রশ্ন আছে। পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের হিস্সা আছে, আমাদের কাছে নদীর পানি বন্টনের ব্যাপার আছে, আমাদের সাথে তাদের ল্যান্ডের ব্যাপারগুলো ছিল, সলভ হয়েছে। দেখেন একটা সীমান্তবর্তী রাষ্ট্র, শুধু ভারতই না, মায়ানমারের সাথেও আমাদের প্রবলেম ছিল, সমুদ্র সীমানা নিয়ে আপনি জানেন, সেটা মিটমাট হয়েছে। আরো প্রবলেম আছে, রোহিঙ্গা 11 লক্ষ 12 লক্ষ লোক সেখানে এসছে। আচ্ছা, এখন আমার কথা হলো যে এই যে ভারতের প্রভাব সেই জন্মের পর থেকে শুনে আসছি, একটা রাষ্ট্র যাদের প্রায়
কথিত আছে 17,000, আরেকটা জায়গাতে বলা হয় 27,000, কেউ কেউ বলছে তারও কম। আমি ধরে নিচ্ছি যে একজন লোক মারা গেছে ভারতের আমাদের যুদ্ধের সময়, সেটা তো একটা প্রাণ, তাই না? মানে যুক্তিতে সেটা একটা প্রাণ। ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মিত্র ছিল এবং তাদের সৈন্যরাও সেখানে মারা গেছে। আমাদের প্রায় 1 কোটি মতো মানুষ সেখানে আশ্রয় নিয়েছে এবং তারা আমাদেরকে সেখানে খাদ্য, সেখানে আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছে। এই জায়গাগুলো যেই রাষ্ট্র করেছে, আজকে যদি আমরা মিয়ানমারকে বা ভারতকে তাদের স্বাধীনতার জন্য সাহায্য করতাম, আমাদের কি তাদের স্বাধীনতা পরবর্তী সময় আমার কি তাদের উপর একটা স্টেক থাকতো কিনা? মানে ইটস কাইন্ড অফ এ লাইক এ ব্রাদার হোয়াট দে আর ডুইং। মানে আমি যদি খুবই নির্মোহভাবে প্রশ্ন করি, ভাইস ভার্সা, আপনি ভাইস ভার্সা ধরা যাক এই যুদ্ধটা আমাদের হয়েছে ভারতের সাথে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, পাকিস্তান আমাদেরকে সাহায্য করছে। ঠিক একইভাবে আপনি কি প্রশ্নটা করতে পারি যে পাকিস্তান তখন যদি আমাদেরকে খোঁজ খবর নিত যে হোয়াট উই আর ডুইং, মানে অত্যুক্তি হতো কিনা এই খোঁজ খবর নেওয়াটা? মানে আপনি যদি খুবই নির্মমভাবে ব্যাপারটা চিন্তা করেন। ফলে আমাদের মুক্তিযুদ্ধের পরেই এই যে ভারত বিদ্বেষটা আমাদের মগজে, মননে নানান ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, এর কিন্তু একটা বড় কারিগর ছিলেন, আমরা যাকে বলি মজলুম জননেতা, বা কেউ বলেন মাওলানা সাহেব, কেউ অনেক নামে অভিধা করা যায়, রেড মাওলানা বলেন, আমি তার নামটাই বলছি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1971 সালের অক্টোবর মাসে ইন্দিরা গান্ধীকে যে চিঠিটা লেখেন, সেটা তো পরবর্তী সময় তার পিএস রিভিল করে দেন, দুটো চিঠি, যেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবচাইতে মানে তার হক কথাটাই যে আমার উপরেই আছে, হক কথাটা খুললেই দেখা যায়, যেটা 27 ফেব্রুয়ারি 1972 সালে তিনি চালু করেছিলেন। মূলত ভারত বিদ্বেষ নিষিদ্ধ হয়ে যায় আর কি। নিষিদ্ধ হয়ে যায়। এবং কেন নিষিদ্ধ হয় সেটার একটা মজার ব্যাপার আছে। অনেকেই বলে যে হ্যাঁ, ভাসানীর হক কথা নিষিদ্ধ করা হয়েছে। মহসিন ভাই, আপনি বাংলাদেশের একটা ইন্টারেস্টিং আলোচনাতে অনেক কিছু আসে। কোন মানুষ যদি আপনার হক কথা নিষিদ্ধ হওয়ার কথা হয়, আপনি যদি একটু কষ্ট করে তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি কি হক কথা বা আপনি কি হক কথা পড়েছেন, আপনি একটু দেখেন তো উত্তরটা কি দেয়। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশে 10 জন মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি হক কথা পড়েছো বা হক কথাতে কি লেখা হতো তুমি কি জানো, 9 আউট অফ 10, আমি একজনকে তাও একটু আপনার ছাড় দিলাম, 9 জনই বলবে না ভাই জানি না। কি হয়েছে তাহলে জানো কিভাবে? শুনছি। বইয়ে পড়ছো? আচ্ছা কোন বইয়ে পড়ছো দেখি তো একটু। কারণ হক কথা এই পত্রিকাটাই রেয়ার, হক কথার পুরো ফুল ভার্সন পাওয়া যায় না, এটা ভেরি রেয়ার। বহুত কষ্টে আমি এটার অরিজিনাল একটা ভার্সন জোগাড় করেছি, আমার কাছে আছে। হক কথার একটা দীর্ঘ সময় আমি কাজ করেছি, তো ফলে আমার হালকা পাতলা একটু জানাশোনা আছে আসলে। আচ্ছা, এটা গেল একটা। 2 নাম্বার হচ্ছে মাওলানা ভাসানী 1972 পরে, সরি, বাংলাদেশে আসার পরে 1975-76 এর দিকে ফারাক্কার দিকে যাত্রা শুরু করলো, লং মার্চ। আপনি কি জানেন যে আমি আপনাকে একটা জিনিস পড়ে শোনাই, আমার মনে হয় এটা পড়ে শোনার প্রয়োজন। এটা পড়ে শোনালে যে জিনিসটা হবে, আমি রেফারেন্স দিয়ে সেক্ষেত্রে কথাটা বলতে পারি। সেটা হলো যে মাওলানা ভাসানী 1971 এ যুদ্ধরত অবস্থাতেই ইন্দিরা গান্ধীকে একটা চিঠি লেখেন। কেমন? যেই চিঠিটার ভাষাটা ছিল এমন, আমি আপনাকে একটু বলি। আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং ভারতের সাথে স্বাধীন বাংলাদেশের কনফেডারেশন গঠন করার লক্ষ্যে আমি আমার সংগ্রাম অক্ষুণ্ণ রাখবো। প্রথম মানে এই চিঠির শেষের প্যারাটা, এই বুড়ো বয়সে স্ত্রী ও নাতনিদেরকে নিয়ে আসামের ধুবড়ী মহকুমার যে কোনো স্থানে বাস করার জন্য যদি আপনি 5 একর জমি সহ কটির টিনের ঘরের ব্যবস্থা করে দেন, তাহলে এই বদন্যতার জন্য আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকব। আসামের অভ্যন্তরীণ রাজনীতিতে আমি কোনো প্রকার হস্তক্ষেপ করব না। আপনার এবং আসাম সরকারের নিকট আমি এই প্রতিজ্ঞা করছি। 6 মাস যাবত আমার থাকা খাওয়ার পড়ার জন্য আপনার উপর নির্ভরশীলতার দরুন অত্যন্ত লজ্জাবোধ করছি। যদি ধুবড়ী থাকতে আমাকে অনুমতি দেওয়া হয়, তাহলে সরকারি তহবিল হতে আমার জন্য অর্থ খরচের দরকার করবে না। যে আমাকে প্রো চাইনিজ বলে আপনার কাছে চিহ্নিত করতে অপচেষ্টা করুন, ইনশাল্লাহ আমি ভারতও আপনার অবাধ্য হব না। চিন্তা করে দেখতে পারেন, এটা হচ্ছে মাওলানা ভাসানীর চিঠি। এখন এই চিঠিটা যদি আমি ধরেন টম ডিক এন্ড হ্যারির কাছ থেকে পেতাম, তাহলে আমি বলতাম ধুত এগুলো ফালতু কথা, উনি এইসব কথা কেন বলতে যাবে। এটা তার পিএস তার হাতের লেখা চিঠিটা থেকে দিয়ে ওটা স্ক্যান কপি দিয়ে দিয়েছে তার বইয়ের ভিতরে। ভাসানীয় তার রাজনীতি এই গ্রন্থটাতে আমি এই বইটা সাথে রাখতে পারলে খুবই ভালো হতো, বাট আমার ফেসবুকে আমি আপলোড করেছি, ফলে অথেন্টিসিটি নিয়ে আসলে কোনো সমস্যা নাই। কেউ চ্যালেঞ্জ করলে এই লাইব্রেরি থেকে খুঁজে দেওয়া যাবে। তো দেখেন,
এই একই লোক যখন 1976-এ তার মৃত্যুর কিছুদিন আগে তিনি যখন লন্ডনে যান, তখন এই ডালিমের সাথে তার দেখা হয়। তো ডালিম এই মাওলানা ভাসানীকে ডিমের কুসুম খাইয়ে দিচ্ছিল, বলছিল খুবই আবেগতাড়িত ভাবে। তখন এটা ডালিমের ভাষ্য মতে, সত্য মিথ্যা বিবেচনা তো আসলে না, ওখানে আমি ছিলাম না, এটা সত্য, এটা ঘটনাটা আমি জানি। সত্য। সেই আপনার ভাসানী বলছেন যে আমরা যা করতে পারিনি তোমরা তা করে দেখিয়েছো। এটা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে ভাসানী তো সাথে সাথে কি বলেছেন এটা ভাসানীর সাথে সাথে হ্যাঁ এটা দিয়েছে, সে পত্রিকাটা তো এই মুহূর্তেই আমার সামনে আছে আসলে। হ্যাঁ। তো আপনাকে যেই কথাটা আমি বলার জন্য একটা লম্বা আলোচনা আমি করলাম, সেটা হলো যে এই যে বারবার উনি উনার আজকে লাইভের ভিতরে বলছে যে ভারতের কথা, ভারতের কথা, ভারতের হেজিমনির কথা। আমার কাছে একটা অদ্ভুত বিষয় লাগছে যে বাংলাদেশ রাষ্ট্রে তো শুধু ভারতের হেজিমনি না, বাংলাদেশ রাষ্ট্রের উপরে আপনি, আমার মনে হয় আপনি এটা খুবই ভালো জানেন, আমি আপনার কয়েকটা আহ, বক্তব্য দেখেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমেরিকার প্রভাব নিয়ে কেউ কখনো কথা বলে না কেন? যে আমেরিকার হেজিমনি মানবো না, আমরা কি দেশ স্বাধীন করেছি ওয়াশিংটনের পিঞ্জরে চলে যাওয়ার জন্য? মানে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, বঙ্গবন্ধু তো বলতেন না দিল্লি না বঙ্গবন্ধু বলতেন বলেই তাকে মরে যেতে হয়েছে, তাকে খুন হতে হয়েছে। বঙ্গবন্ধু বলতেন বলে তাকে মরতে আমি হয়েছে। আমি এই স্লোগানটা কেন শুনি না, দিল্লি না ওয়াশিংটন, দিল্লি না ওয়াশিংটন? কারণ দিল্লি না ওয়াশিংটনের পরবর্তী ভার্সনটা আসলে ওয়াশিংটনই হবে। মানে আমরা যেরকম বলি দিল্লি না ঢাকা, বলছে এখন ঢাকা ঢাকা, ওয়াশিংটন ওয়াশিংটন, সবাই ওয়াশিংটন যেতে চায়। ওয়াশিংটন, হ্যাঁ। যেহেতু ওয়াশিংটনে অনেক স্বপ্ন আছে, ওয়াশিংটন একটা চমৎকার জায়গা, জানে যে উত্তরটা ওয়াশিংটনই হবে, ফলে দিল্লি না ওয়াশিংটনটা বলা হয় না। সুতরাং আমাদের না ভয়ঙ্কর রকমের দ্বিচারিতা আছে। ডালিম সাহেবের আজকের বক্তব্যের মধ্যে যে কথাটা আমি আপনাকে হাইলাইট করেছি সেটা হলো, প্রথমত তিনি একজন কনভিক্টেড খুনি এবং ক্রিমিনাল, এবং তিনি তাকে প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে। আপনি জানেন যে ইলিয়াস সম্ভবত জাতিগতভাবে বিহারি, অনেকে বলে, আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট দিস। এবং মেজর ডালিম বাংলাদেশে আসলে তার কি হবে আইনত, সেটা বাংলাদেশ সরকার অ্যাভয়েড করতে পারবে না। এবং এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। ইনফ্যাক্ট আমার ধারণা সাধারণ মানুষই তাকে খুন করে ফেলবে, এটার জন্য আসলে কেউ আর কোনো আমি ব্যক্তিগতভাবে সবাই রেডি আছি, আমরা সবাই। আমি ব্যক্তিগতভাবে যে আমি যদি ধরেন, মানে আমি আপনাকে একটা গ্যারান্টি দিতে পারি যে আমি যদি জানতে পারি যে কায়দা মতো তাকে আমি পাই, এবং আমি যদি জানি যে এই জায়গাতে সে আছে, আমি তাকে, মানে আমি দরকার হলে তাকে মারার চেষ্টা করবো। মানে আমার ভিতরে এই আগুনটা আছে। আমিও তাই, আমাদেরকে পাশে পাবে। আমিও আছি তোমার সাথে। থ্যাংক ইউ ভাবি। আসলে এই আগুনটা আমার মধ্যে বা আমাদের অসংখ্য মানুষের মধ্যে আছে। আমার কাছে মনে হয় যে দেখেন এই একটা জায়গাতে দেখেন বিএনপি আমলে নিজম, তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? হি ইজ মাই ক্লোজ রিলেটিভ, এবং আমি তাকে হত্যা করতে রেডি আছি। আমি 17 বছর ভিডিও করে আমি কোনোদিন বলিনি যে আমি কাউকে হত্যা করতে চাই, বাট আমি তাকে হত্যা করতে পারলে এবং এর রেজাল্ট যা হবে আই ডোন্ট কেয়ার। না, বঙ্গবন্ধুর ব্যাপারে আপনার পজিশন ক্লিয়ার। আপনার সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর ব্যাপারে আপনার পজিশন খুবই ক্লিয়ার, এটা আপনি বারবার বলেছেন এবং সেটা অকপটে আপনি করেছেন, আমরা সবাই সেটা জানি। দেখেন 1995-এ আপনার 13ই জুন আমাদের যে একটা নিউজ ছিল, সংবাদ পত্রিকাতে একটা নিউজ ছাপা হয়, যেই নিউজটা খুবই ইন্টারেস্টিং, সে সময় বিএনপির আমল ছিল। সেটা হলো এই যে দেশ চেঞ্জ করতে চাওয়া মেজর ডালিম, দেশকে পাল্টে দেওয়া ডালিম, বিপ্লব করা ডালিম, তিনি হাই কমিশনে চাকরি করতেন কেনিয়াতে। আমি একটু ইন্টারফেয়ার করি। জি, তুমি কি মনে করো না আজকে লাইভের মাধ্যমে স্ট্রেট ফরওয়ার্ড প্রমাণিত হয়েছে যে মেজর ডালিম সে উইদাউট এ শ্রেড অফ ডাউট জামাত এবং পাকিস্তানের দালাল? একদম। এই প্রোগ্রামটা করাই হয়েছে, আপনি খালি দেখেন এই প্রোগ্রামটা কিন্তু, এবং তার ক্ষোভটা হয়েছে কি জানো? তার ক্ষোভটা হয়েছে না, তার একটা ক্ষোভ আছে, এই ক্ষোভটা অনেক বছর ধরে, সেটা হচ্ছে বিএনপি তার সাথে যেন বিট্রে করেছে, এই ক্ষোভটা কিন্তু তার আছে। দেখেন এইটাকে সে বিট্রে বলে, আলটিমেটলি ব্যাপারটা কি হয়েছে দেখেন, বিএনপি আমলে 1995-এ আজকে সে বলেছে যে তার ওয়াইফের চিকিৎসা হয়নি। আমার কাছে এই ব্যাপারটা খুব অ্যাবসার্ড মনে হয়েছে, কারণটা আমি আপনাকে একটু পরে বলছি, তাহলে আপনি বুঝবেন যে তার ওয়াইফকে ট্রিটমেন্ট দেওয়া হয়নি এই কথাটার ব্যাপারটা আমার কাছে খুবই অ্যাবসার্ড লেগেছে, সেটা প্রমাণ আমি দিচ্ছি।
নিজুম বাট নিজুম আমি ভাইয়া আপনাকে নিজুম আমি আরেকটু ইন্টিফায়ার করি, তারপরে তুমি বলে যাবে। জি আম, দেখো, অনেকে বোধহয় জানে না উনি কিন্তু নিঃসন্তান। ওনার একটা অলরাইট ওনার একটি পালিত মেয়ে আছে, সে অস্ট্রেলিয়াতে থাকে, যে কিনা জাতির পিতাকে হত্যা করে। সে নিজে কিন্তু পিতা ডাক শুনেনি, এবং যে কিনা দুজন নববিবাহিতা স্ত্রীকে হত্যা করে, যে প্রেগনেন্ট ছিল, সে তার স্ত্রীর মৃত্যু দেখবে, এবং তার স্ত্রীর কবর বাংলাদেশে হয়নি। There are some divine justice. রাইট আমরা এই জন্য Okay, একটা দেয়ার গোজ এ ম্যাক্সিম যে বলে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, এটা বলে আর কি। okay, go সো ahead, Nijam. Sorry to interfere. Go ahead. হ্যাঁ, কোনো সমস্যা নেই। না, এটা তো খুবই প্রাসঙ্গিক কথা, খুবই প্রাসঙ্গিক কথা আসলে, শুধু প্রাসঙ্গিক না, এটা দর্শকদের জানা উচিত। সেটা আমি জানতাম না, এই তথ্যটা আসলে আমার জন্য নতুন। তো উনি কেনিয়ার হাই কমিশনের দায়িত্ব ছিলেন, হাই কমিশন ছিলেন। তো সেখানে বাংলাদেশ থেকে আপনি জানেন যে হাই কমিশনে যারা চাকরি করে তাদেরকে ডলারে পেমেন্ট করা হয়, টাকায় না। তো তাকে যে টাকাটা পাঠানো হতো, তিনি যেটা করতেন সেটা হচ্ছে এই ডলার তিনি ভাঙিয়ে ফেলতেন কেনিয়াতে, বাংলাদেশি টাকার মূল্যমানে তিনি কর্মচারীদেরকে বেতন দিতেন। ওই যে এই যে ডলারের যে রেটের যে তারতম্য, এই টাকাটা তিনি পকেটে পুরতেন। We know this. এবং বিএনপি গভর্নমেন্টের যেই তদন্ত দল ছিল, আব্দুল মোমেন চৌধুরী ও মোহাম্মদ আশরাফ, তাদের সমন্বয়ে একটি তদন্ত দল গঠিত হয়। তারা বলছে তিনি প্রায় 28 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এইভাবে। নাম্বার 1, হাই কমিশনের স্টাফদের জন্য গাড়ি রিকুইজিশন দেওয়া যায়, আপনি গাড়ি অর্ডার দিতে পারেন। শুল্কমুক্ত গাড়ি তিনি হাই কমিশনের বিভিন্ন স্টাফের নামে অর্ডার দিয়ে সেটাকে তিনি কেনিয়ার বাজারে বিক্রি করেছেন। মানে এগুলো আমার কথা না, এগুলো আমার সামনে ওই নিউজটা আছে, নিউজটা দেখে আমি বলছি। না, ওইখানে ওই সময় যারা সেই ইয়াতে চাকরি করতো, হাই কমিশন অফিস চাকরি করতো, কয়েকজনের সাথে আমার কথা হয়েছে নিজম, এবং তারা এটা স্বীকার করেছেন, তারা জানতেন। রাইট। এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার, আপনার এই কথাটা এখানে একটা জিনিস আসছে। মেজর অবসরপ্রাপ্ত ডালিম তার পালক মেয়ে এবং ব্যক্তিগত কুকুরের যাবতীয় খরচ হাই কমিশন থেকে নিত। আই থিংক ইউ নো ইট, রাইট? সেই কারণে ইউ আর লাফিং। হ্যাঁ, সো আলটিমেটলি ঘটনা যেটা হচ্ছে যে এটা হচ্ছে 13ই জুন 1995 সালের সংবাদ। তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে নেই, মানে এরশাদের পরে বিএনপি ক্ষমতাতে। ফলে হিসাব মতে বিএনপির সাথে, মানে ওই হিসাবটা যদি আপনি ধরেন, ভালো রিলেশন থাকার কথা, বিএনপি তদন্ত করে তার দুর্নীতি বের করেছে। এখন যেসব তরুণ প্রজন্মের মানুষরা আজকে একজন হলেও আজকের এই লাইফটা দেখছেন, আমি তাদের কাছে খুবই বিনীতভাবে একটা প্রশ্ন করি, ভাই বোন যারা আছেন, যে ভাইয়েরা, যেই মানুষটা সামান্য ডলারের রেটের তারতম্যের টাকাটা লোভ সামলাতে পারেনি, যেই মানুষটা শুল্কমুক্ত গাড়িটা বেচে দিয়ে সেইটার টাকাটা নিজের পকেটে পুরেছে, ব্যাংক থেকে তিনি লোন নিয়েছেন 20 লাখ টাকা, একটি বেসরকারি ব্যাংক থেকে, সেটা হাই কমিশনের জিম্মাতে, এবং সেই টাকাটা তিনি পরিশোধ করেন নাই। সেই মানুষটা যখন বলেন তারা দেশ চেঞ্জ করতে চেয়েছেন, ভারতের পেটে বাংলাদেশ চলে গেছে, ভারত খারাপ, আমরা তো, মানে আমাদের কাছে একটা জিনিস কি রিজেম্বল আপনার হয় যে 5ই অগাস্টের আগে আপনার এই যেই জঙ্গিরা বা এই হাসনাত সার্জিসরা কত বড় বড় কথাবার্তা বলেছে, আজকে তাদের ঘটনা যখন আপনি দেখেন তখন তো আপনি বুঝতে পারেন যে এদের ভেতরে এগুলা ছিল। আজকে আমি সার্জিসকে দেখলাম, মাসুদ সাইদিকে সে জড়িয়ে ধরে বলছে যে ভাই আমি আপনার কাছে ক্ষমা চাই, এই কারণে ক্ষমা চাই যে আমরা যদি এর আগে ঘটনাটা ঘটিয়ে ফেলতাম তাহলে আপনার বাবা আর মারা যেত না। আমি এই মাত্র ভিডিওটি ডাউনলোড করলাম, অনলাইনে পেলাম, ডাউনলোড করলাম, দেখি কিন্তু একটা জিনিস তো তুমি জানো কিনা, সেটা হচ্ছে কেনিয়ার কিন্তু সিমিলটেনিয়াসলি সে হংকং এর দায়িত্বে ছিল, এটা কি জানো? রাইট, হংকং এর দায়িত্ব ছিল। এখন এবং আপনি আমাকে হংকং এর কিন্তু তার অনেক কেলেঙ্কারি আছে। আচ্ছা, এইটা জানি না, এটা আপনি আমাদেরকে হ্যাঁ, একটু এটা দর্শক জানা দরকার। হংকং এ ইফ ইউ ইনভেস্টিগেট, হংকং এ কিন্তু যথেষ্ট কেলেঙ্কারি আছে। আচ্ছা, এই ব্যাপারে আপনি একটু আমাদেরকে বলেন। আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে টাকার এই লোভটা সামলাতে না পারা এবং একদিকে দেশকে পরিবর্তন করবার যে একটা প্রবল গল্প আমাদেরকে দিচ্ছে, এইটার মধ্যে আপনি কি কোনো সার্কাজম দেখতে পান, নাকি এটার মধ্যে এক ধরনের বিস্ময় দেখতে পান? কোনটা দেখতে পান? এটা ভেরি ক্লিয়ার। তা আই এম সরি টু সে, আমার বলতে খুব লজ্জা পেতে হচ্ছে, এবং আমি আমার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারা যদি কেউ অফেন্ডেড বোধ করে থাকে, কারণ আমি এটাই আমার নেচার। সেটা হচ্ছে তার পুরো লাইফটাই এরকম। যেমন
মহুয়া আপা মানে ওনার বোনের হুম, হুম, হাজবেন্ড আবুল খায়ের লিটু। হুম, আবুল খায়ের লিটুর উত্থানের পেছনে কিন্তু ওনার বিরাট হাত আছে। আচ্ছা। যে ওনার যে বিশাল বড়লোক হয়ে ওঠা, হুম, হুম, এটার হুম, হুম। পেছনে কিন্তু মেজর ডালিমের যথেষ্ট হাত আছে, যথেষ্ট আচ্ছা, ইনফ্লুয়েন্স আছে। কিরকম? আহ, সেটা বিভিন্ন যখন তোমার বিএনপি সরকার ছিল, এর আগে ইভেন হুম, কি এরশাদ সরকারে আমলে, কারণ এরশাদ কিন্তু তাকে একসময় ভাইস প্রেসিডেন্ট অফার করেছিল, এরশাদ। এবং হুম, সেটা আমার আব্বাকে ডালিম নিজেই বলেছিলেন যে মামা আমাকে অফার করা হচ্ছে। আব্বা তখন বলেছিলেন যে এমনিতে তো তুমি একটা জীবনে একটা জঘন্য কাজ করেছো, কিন্তু অন্তত এরশাদের মতো বদমাশের সাথে যেও না, হুম, এই কাজটা তুমি করো না। সুতরাং সে কিন্তু এরশাদ এর সময় যথেষ্ট সুযোগ নিয়েছে ফাইন্যান্সিয়াল, এবং তার বোনের হাজবেন্ডকে বুম করার জন্য, এবং হুম, বিএনপির আমলেও সে কিন্তু নিয়েছে, এটা কিন্তু আমি একেবারে অকপটে বলে দিলাম। হুম, এবং হুম, আরেকটি বিষয় হচ্ছে আরেকটা গ্রুপের সাথে তার যোগাযোগ আছে, সেটা বোধহয় খোঁজ করলে পাওয়া যাবে, সেটা হচ্ছে র্যাঙ্কস এর সাথে কিন্তু তার যথেষ্ট ফাইন্যান্সিয়াল লেটস পুট ইট দিস ওয়ে ইন্টারেস্ট আছে তার। এবং এছাড়াও বাংলাদেশে গার্মেন্টস ব্যবসায় ইত্যাদি ক্ষেত্রে তার পারিবারিকভাবে যে বুমিং করা হয়েছে, বিশেষ করে তার ছোট ভাই স্বপন ভাই, সরি স্বপন ভাইয়া আপনাকে আমি চাইনি এই বিষয়ে আনতে, তো স্বপন ভাইয়ের 5 স্টার গার্মেন্টস ইত্যাদি সহ যে গুলবাগে যে ব্যবসা, সেখানে ফুলে ফেপে ওঠার ক্ষেত্রেও কিন্তু ওনার যথেষ্ট হাত আছে। এবং আরেকটি বিষয় যেটা, যে খালেদা জিয়ার প্রতি তার প্রতি যেই খেদ দেখেছি আমরা, কিন্তু খালেদা জিয়া কিন্তু ওনার বাবা হক ফুপার মৃত্যুর দিন কিন্তু উনি এসেছিলেন ওনাকে ভিজিট করতে। কিন্তু হুম। কি সেই রহস্যজনক কারণ যেই কারণে বিএনপি তার কাছ থেকে সরে গেল, সেটা না হয়। তবে আমার মনে হয় একটু 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 ফাঁকে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি নিজুম। হুম, সেটা হচ্ছে হুম, আম, আমার মনে হয় সবচেয়ে ভুলটা হয়েছে কি জানো? ধরো আমি হুম, ধরে নিচ্ছি যে জিয়া রহমান ইনভলভ ছিল। আমি ধরে নিচ্ছি। আমি এটা হুম। আলোচনার খাতিরে বলছি। আমি বলছি না উনি ইনভলভ ছিল। বাট আলোচনার খাতিরে ধরে নিলাম যে তাহলে বেস্ট অপশন ছিল কি জানো? বেস্ট অপশন ছিল এভিডেন্স যতখানি সম্ভব উইটনেস এভিডেন্স সরিয়ে দেওয়া। সবচেয়ে বড় ভুল হয়ে গেছিল বোধহয় তাকে ফাঁসিতে তাহেরের মতো ঝুলিয়ে না দেওয়া। আমার মনে হয় এটা বোধহয় একটা ভুল ছিল। তাহলে সবচেয়ে বড় ভুলটা হয়েছে এই প্রশ্নও থাকতো না, কিছুও থাকতো না। ডালিম এবং শহীদের সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়াটাই বোধহয় জাতির জন্য সব দিক দিয়ে মঙ্গলজনক হতো। দেখেন মানে আমার কাছে যে মানে আমি এই এই একটা জায়গাতে আমার কাছে যে বিষয় যে জায়গাটা কাজ করছে সেটা হচ্ছে আমি এখানে একটা বই রেফার করতে পারি, সেটা হলো এই বইটাকে আমার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্রে খুবই অথেন্টিক একটা বই মনে হয়। বইটা একটা ছবি দেখাই, হুম। এটা হচ্ছে আপনার এখান থেকে উল্টা দেখা যাচ্ছে মনে হয়। না, না ঠিক আছে। বইটা হচ্ছে 15th অগাস্ট ন্যাশনাল ট্র্যাজেডি, 15th অগাস্ট ন্যাশনাল ট্র্যাজেডি। এই বইটা হচ্ছে মেজর এ.কে.এম. শফিউল্লাহর একটা বই। আচ্ছা। আমি 15ই অগস্ট নিয়ে এটা পূর্বাপর আমার মনে হয় মানে না সেই বইটা কি বোধহয় কিছু কাটছাটের ব্যাপার ছিল বোধহয়, তাই না? না, এই বইটা কাটছাট না, এই বইটা একটা ইন্টারেস্টিং একটা বই। আমি এত বই পড়েছি অথচ এই ছোট কলেবরে কত হুম, পেজের বই আপনার 183 পাতার এই বইটাকে আমার খুবই একটা ইন্টারেস্টিং বই মনে হয়েছে। কেননা এই বইটার ভেতরে হুম, শফিউল্লাহ সাহেব নিজেকে যেভাবে মানে নিজের দোষগুলোকে নানান ভাবে তিনি নিয়েছেন মাথা পেতে, তাকে যেটা বলা হয় সেটা সে মেনে নিয়েছে, এবং একইভাবে অন্যান্য যে অ্যাকাউন্ট গুলো নিয়ে কথা বলেছেন, অন্যান্য ইস্যুস গুলো নিয়ে, এগুলোকে আমার অন্য অনেক বইয়ের থেকে বেশি অথেন্টিক মনে হয়েছে। এই বইয়ের ভিতরে একটা ইন্টারেস্টিং জিনিস আমি লক্ষ্য করলাম, এবং ডালিমের বইয়ের সাথে আমি ক্রস চেক করলাম। এখানে দুইটা জিনিস মনে একটু জানা দরকার। সেটা হলো, ও প্রথমে এটা নিয়ে বলা ভালো, আজকে কি একটা লাইভে আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন, একটা লম্বা সময়ের মিথ আজকে কিন্তু আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। আমরা যদি এটা নিয়ে প্রচুর আলাপ করেছি, সেটা হচ্ছে আহ বঙ্গবন্ধুর আহ, 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 জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামাল, তাকে আজীবন একটা ব্লেম কাঁধে নিয়ে বয়ে বেড়াতে হয়েছে যে তিনি ডালিমের ওয়াইফকে অপহরণ করেছে। এটা তো বাংলাদেশের শতসিদ্ধ মানে না ভাবে এটার ব্যাপারে আমি অনেক আগে একবার বলেছিলাম যে it's not true। আপনি আপনি বলেছেন, আমরা ধরেন বইপত্রে লেখা হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ এটাই বিশ্বাস করতে চায়, মানে এটা কথিত। কিন্তু আজকে অন্তত পক্ষে তার মুখ দিয়ে বের হয়েছে, সেখানে কিন্তু শেখ কামালকে নিয়ে একটা ওয়ার্ড আসেনি এই প্রসঙ্গে। নিজেও I was present there as a child। রাইট, ওই বিয়েতে। হ্যাঁ। আচ্ছা, আমার আউট অফ আম- কিউরিসিটি, আমার আমার সে তো আমার বোন না। আচ্ছা আউট অফ কিউরিসিটি,
কর্নেল রেজা এবং মিসেস তাহমিনা ওনারা কোথায় আছেন? তারপর হচ্ছে বাপ্পি সাহেব, যার চুল টানা নিয়ে এত লম্বা স্টোরি, তিনি কোথায় আছেন? তিনি কোথায়? বেঁচে আচ্ছা, আছেন নাকি? প্রথমত হচ্ছে আমি জানি না, আমি হ্যাঁ, ডিসকানেক্টেড, আমি জানি না। তবে আমি যেহেতু ওই সময় শিশু ছিলাম, বা এতটুকু মনে আছে যে ওইখানে আমি ছিলাম, ওখানে হুম, যে ঘটনাগুলো বাজারে ছড়িয়ে আছে, রাইট, যে রাইট, শেখ কামাল তুলে নিয়ে গেছে, এগুলো একেবারে ডাহা মিথ্যা কথা। কারণ আমাকে কারো কাছ থেকে শুনতে হবে না। আমি কিন্তু মেজর ডালিম বলার আগেই, তুমি নিশ্চয়ই দেখেছিলে ভিডিওটা, আমি কিন্তু বলেছি এটা ডাহা মিথ্যা কথা। কিন্তু জি, এটা অ্যাটলিস্ট এই বিষয়ে কিন্তু উনি বলেননি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই বিষয়ে অন্তত থ্যাংক ইউ। হ্যাঁ, মানে এই ব্যাপারটা অনেকের কাছে, মানে আমার কাছে একটু জানতে ইচ্ছা করে যে যারা এতদিন ধরে শেখ কামালকে নানান ভাবে গালিগালাজ করতো, যে তিনি মেজর না ডালিমের না, এই ওয়াইফকে বিষয়ে অপহরণ করেন। এটা একেবারেই ভিত্তিহীন। আচ্ছা, এখন এই ঘটনাটা উনি উনার বইতে যেই বর্ণনা দিয়েছে, এই পুরো ঘটনাটা, সেইটার সাথে আজকের বর্ণনার কিছু মিল আছে এবং কিছু অমিল আছে, এবং কিছু জিনিস তিনি বলেন নাই। হুম। বঙ্গবন্ধুর বাড়িতে কিন্তু আমি উনার বইতে যেটা পড়েছি যে বঙ্গবন্ধু জামাত যেটা বলাতে চেয়েছিল সেটা বলাতে বলে। চাই, রাইট, এক্স্যাক্টলি। বঙ্গবন্ধুর বাড়িতে যে এই মিটমাটটা হলো, মিটমাট ঠিক না, একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে গাজী গোলাম মোস্তফার বিচার হবে। আপনি কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার ভুল থাকলে আপনি ধরা দিবেন। তার বইয়ের ভিতরে, মানে তার বইটা হচ্ছে এইটা, এই যে যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এই বইটা। এই বইয়ের ভেতর থেকে কোট করে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে একটা পর্যায়ে কন্যা সম্প্রদান তো বলেছে, যা গাজী তুই ওই বাড়িতে যাবি, ওই মেয়ে উঠা দিবে, তুই এখানে থাকবি। তখন যে নিম্মি তিনি রাজি হন নাই, বলছে যে না, গাজীর যাওয়ার দরকার নাই, কেউই যাওয়ার দরকার নাই। তো বলছে যে আমি গাজীর বিচার করব, গাজীর প্রপার বিচার হবে, তোমরা এখন তো মোটামুটি ক্ষমা চাইছে গাজী। ক্ষমা চাওয়ার পরে গাজীর বিচার প্রক্রিয়া শুরু হবে, মানে ওই রাতের কথা, গাজীর বিচার প্রক্রিয়া শুরু হবে। এখন মনে করেন যে আমার সাথে আপনার একটা প্রবলেম হইলো, বা আমার সাথে না, আপনার এক ছোট ভাইয়ের সাথে আমার মারামারি হয়েছে। আমি ওই ছোট ভাইকে ধরেন তুলে নিয়ে গেছি পিস্তলের মুখে, কোনো না কোনো ভাবে আপনার কাছে জিনিসটা আসছে, আমিও আপনার ছোট ভাই, আবার সেও আপনার ছোট ভাই। বিচারটা আপনি এইভাবে করে দিলেন যে নিঝুম তুমি সরি বলো, আমি সরি বললাম, এবং ও দাবি করলো যে না, সরি বললে হবে না, প্রপার বিচার হইতে হবে। আপনি এটাও বললেন সরি তো বলছে, কালকে নিঝুমের এইটার ব্যাপারে আমরা একটা বিচার করব এবং আমরা এই বিচারের রেজাল্ট আমরা জানা দিব। তো পরের দিন সকালবেলাতে আপনার ছোট ভাই গিয়ে যদি যায়া আপনার আরেকটা দাবি তোলে যে না না, আমি কিছুই মানি না, আমাকে এগুলা করতে হবে, মোফাসিল ভাইকে শুদ্ধ ক্ষমা চাইতে হবে, আপনি কেমন ফিল করবেন? যেহেতু মোফাসিল ভাইয়ের ছোট ভাই, মানে আপনি ব্যাপারটা সিচুয়েশন বুঝছেন তো? আপনার কাছে আসলে অ্যাবসলিউট রাবিশ। রাইট। তো তার বইটার ভেতর আমি যেটা পাই, সেখানে যেটা হয়েছে যে বঙ্গবন্ধু তাকে বলছে যে আমি এটার বিচার করব, এভরিথিং সর্টেড। তারা ফিরে গেল হচ্ছে লেডিস ক্লাবে, বিয়ে হলো, শাদী হলো, সবাই যে যার মতো বাসায় চলে গেল, কাহিনী খতম। পরের দিন থেকে গাজীর ব্যাপারে তদন্ত শুরু হবে, তার বিচার প্রক্রিয়া শুরু হবে, সে কি করেছে, কেন করেছে, তার ছেলেপেলের বিচার হবে, যারা যারা ওইখানে গেছে। এরপরে উনি বললেন, উনার ভাষ্য অনুযায়ী, পরের দিন যখন আমি ক্যান্টনমেন্টে গেলাম, আমাকে তখন মেজর হাফিজ সবাই মিলে ঘিরে ধরলো, না না এভাবে তো হতে পারে না, মানে তারা উস্কাচ্ছে কিভাবে দেখেন, তাকে এইভাবে উস্কানো শুরু করলো যে আপনি এত সহজেই মেনে নিবেন, এটা হতে পারে না, এটা আপনি কোনোভাবে মানবেন না, এটা একটা বিচার চাই, এটা লিখিত ক্ষমা চাইতে হবে, এবং 3টা শর্ত দিল। একটা শর্ত হলো গিয়ে তার সংসদ সদস্য পদ বাতিল করতে হবে। 2 নাম্বার হলো এখানে আছে, আমি এতক্ষণ বসে বসে এই পয়েন্ট গুলো দেখলাম আসলে, হ্যাঁ, সেখানে এখানে 3টা পয়েন্ট বলেছে। গাজীকে তার সংসদ পদ এবং অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকে তার অবৈধ অস্ত্রধারীদের অবিলম্বে আর্মির হাতে সোপর্দ করতে হবে প্রধানমন্ত্রীকে, যাতে করে আইন অনুযায়ী তাদের সাজা হয়। নাম্বার 1। এখন আপনি আমাকে বলেন তো, গাজীকে তার সংসদ সদস্য পদ এবং অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকেও তার অবৈধ অস্ত্রধারীকে অবিলম্বে আর্মির হাতে সোপোর্ট করতে হবে। আচ্ছা, আর্মির হাতে তুলে দিতে হবে কেন? প্রথমত হচ্ছে আর্মির হাতে তুলে দিতে হবে কেন, আর দ্বিতীয়ত হচ্ছে সংসদ পদ বাতিল কিভাবে করবে। না ধরেন আমি ধরেন যুক্তির খাতিরে ধরলাম যে তদন্তে প্রমাণিত হলো, এখন মনে করেন যে
আপনি যদি একটা কিছুর সুষ্ঠু বিচার চান, হুম আপনি যদি মৌখিকভাবে বিচার করেন, তাহলে গাজী গোলাম মোস্তফা যদি কোনোদিন বলে বসে যে নেতা আমি অপরাধ করেছি, এইটা আপনাকে বলেছে হচ্ছে ডালিম এবং তার ওয়াইফ, রাইট আমি আজকে এখানে বললাম যে আমি অপরাধ করি নাই, এখন দুই রকমের কথা হলো না? হ্যাঁ হ্যাঁ তাহলে নিয়মটা কি? তদন্ত হওয়া। হ্যাঁ তদন্ত অফকোর্স ইয়োর আপনি ওয়ার্ডস যদি অ্যাগেন্স্ট মাই ওয়ার্ডস, তাই তো? আপনি একদিকে সুষ্ঠু বিচার চাবেন, হুম। আবার অন্যদিকে এর যে তাল গাছটা আপনার বলবেন, তা তো হতে পারে না। হ্যাঁ সুষ্ঠু বিচার বিচার মানে রায় বলে তদন্ত। দিলাম, না বিচারের রায়। আমরা ধরেন বুঝে নিছি ব্যাপারটা স্বতঃসিদ্ধ যে হুম। কাজটা গোলাম মোস্তফা তার ছেলেরাই করছে, হুম। কিন্তু রেকর্ডে রাখার জন্য আপনাকে তো তদন্ত করতে হবে। একটা সংসদ অবশ্যই। সদস্যকে অবশ্যই। আপনি স্যাক করতে যাইতেছেন, সংসদ সদস্য পদ। কথা তো সেটাই হ্যাঁ আপনি একজন সাংসদকে স্যাক করবেন, ইটস এ বিগ হুম। ডিল, অফকোর্স। আপনাকে তদন্ত করতে হবে। কিন্তু তাদের দাবি হচ্ছে যে আর্মির কাছে তুলে দিতে হবে, নাম্বার ওয়ান। বুঝেন কিন্তু ব্যাপারটা, দেখেন তার স্যাক হওয়ার গল্প শুনেন। নাম্বার টু, গত রাতের সমস্ত ঘটনা সব প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে দেশের জনগণকে অবগত করার অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীকে। কারণ মানে এই কাণ্ডটা যে ঘটেছে এটা সমস্ত পত্রিকাতে প্রচার করতে হবে। কেন? দাবি শোনেন। 3 নাম্বার, যেহেতু গাজী আওয়ামী লীগের সদস্য, সেই পরিপ্রেক্ষিতে পার্টি প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে মেজর ডালিম ও তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। ইট ডাজন্ট মেক সেন্স। আমি একেবারে নির্মোহভাবে যদি আলোচনা করি, এখানে যেসব দর্শকরা দেখছেন বা সকালে ঘুমের থেকে উঠে আরো মানুষ যারা দেখবেন, তাদের কাছে আমার একটা বিনীত প্রশ্ন। আমি যুক্তির খাতিরে না, আমি মানে ফ্যাক্ট চেকিং এই বলছি যে গাজী গোলাম মোস্তফা এবং তার ছেলে পেলে এই অন্যায়টা লেডিস ক্লাবে করেছে। হুম। আমি এটা মেনে নিচ্ছি, মানে কনসিডারিং অল দ্য এভিডেন্সেস আই হ্যাভ সো ফার, আমি ওইটা অনুযায়ী মেনে নিচ্ছি, যদিও আমি কোনো তদন্ত করিনি। হুম। হ্যাঁ, মানে আমাকে কেউ টেকনিক্যালি জিজ্ঞেস করলে আমি হুম। আসলে সেটা অ্যান্সার করতে পারবো না যে আমি তো তদন্ত ছাড়া বলতেছি। আচ্ছা, হুম। ধরে নিলাম এইটা হইছে। হওয়ার পরে এই যে 3টা দাবি, এই 3টা দাবি কি ভ্যালিড? যেখানে প্রধানমন্ত্রী আগের রাত্রে বলছে আমি ওর বিচার করব, তাহলে কি করব আমরা? আমি 1 সপ্তাহ সময় দিব, অফকোর্স 15 দিন সময় এক দিব? মাস দেব, 2 মাস দেব। না, আমি ধরেন একেবারে ন্যূনতম আমি 1 সপ্তাহ সময় দিব, 7 দিন। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। অ্যাটলিস্ট আপনি কি কি স্টেপ নিলেন আমি দেখব। আপনি পরের দিন সকালবেলাতে গিয়ে উনাকে এই 3টা লিস্ট পাঠা দিবেন এবং আপনি নিজে স্বীকার করতেছেন যে আপনি বিপ্লবী সেনা, বিপ্লবী তো বলেন না, তখনই সেনা। একটা ব্যাপারটা হচ্ছিল কি আসলে, তখনই একটা ছুতা খোঁজা হচ্ছিল ঘটনাটা ঘটানোর জন্য, আর কিছুই না। একদম একদম। আচ্ছা, তার বইতে আরেকটা মজার ঘটনা আছে। এই মজার ঘটনাটা আমার মনে হয় আপনাদের সবারই জানা উচিত। হুম। এইটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আমি অনুলিখন ভাবে বলি, 2টা বইয়ের সমন্বয়ে বলছি তো, ফলে বই খুলে না বলি। সেটা হলো, সেই সময় আপনারা জেনে থাকবেন যে সর্বহারা, পূর্ব বাংলা সর্বহারা পার্টি, তারা আজকে পুলিশ ফাঁড়ি আক্রমণ করছে, কালকে অমুককে মারছে। আপনি জানেন প্রায় 30 জন 30 মানে সংসদ সদস্যকে মনে খুন করে ফেলেছে, প্রায় 20-25 জনকে। হুম। তারপরে কাউন্সিলর, মেম্বার টেম্বার, মানে ক্রমাগত খুন হচ্ছিল। এত Right. খুনের পরেও হচ্ছে আপনার শিয়া সিকদার বিপ্লবী। আচ্ছা, শিয়া সিকদার খুবই বিপ্লবী। আজ পর্যন্ত আমি কারো মুখে বাংলাদেশে যারা সমালোচনা করে শুধু আমি শুনি যে শিয়া সিকদারকে মেরে ফেলেছে। সাবভার্সিভ অ্যাক্টিভিটির জন্য তুমি টেররিজম জন্য কি করবে? দ্যাটস দ্য ওয়ার্ড, সাবভার্সিভ অ্যাক্টিভিটিস। একটা মানুষকে আমার জীবনে আমি বলতে শুনলাম না। সবচাইতে ইন্টারেস্টিং একটা আছে, আমি আপনাকে মনে হয় এখনই একটু বলা ভালো, একটু বইটা আমি আনি, তা না হলে হ্যাঁ। মোমেন্টামটা নষ্ট হবে। হুম। সেটা হচ্ছে মারুফ রসুলের একটা বই আছে, আমি এই বইটার নাম বলি, আসলে আমাদের দর্শকদের জন্য এটা জরুরি। আপনারা কারো যদি পক্ষে সম্ভব হয়, এই দর্শকদেরকে বলছি, বাকশালের আদ্যপান্ত, এই বই মারুফ রসুলের পাঞ্জেরি প্রকাশনী থেকে বের হয়েছে। এই বইটা পড়ে আমি না একটু চমকা উঠছিলাম। এই কারণে চমকা উঠছে, আমি আসলে এত কিছু জানতাম না। এখানে একটা মারুফ রসুল একটা দীর্ঘ লিস্ট দিছে যে শিয়া সিকদার কাকে কাকে খুন করেছে আওয়ামী লীগের। এবং আমি আরেকটা বই পড়লাম, মুনির মুর্শেদের লেখা একটা বই, সে হচ্ছে নিজে আপনার পূর্ব এই শিয়া সিকদারের পার্টি করতো। আরেকজন ভদ্রলোক আছে, তার হচ্ছে রইসউদ্দিন আরিফ, আন্ডারগ্রাউন্ড জীবন সমগ্র, 3টা আছে, 1, 2, 3। এই বইগুলো পড়ে আমি দেখলাম যে শিয়া সিকদার ওয়াজ এ সাইকো। নিজম, আমি যোগ করি তোমাকে এখানে, সেটা হচ্ছে আমি এই কানাডাতে একাধিক মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যারা কিন্তু সিরাজ শিকদারের বাহিনীতে ছিল, রাইট, এবং তারা কিন্তু নিজেরা
স্বীকার করেছেন যে সিরাজ শিকদার যা করছিল, শুধু সিরাজ হ্যাঁ শিকদার না, তারা এখানে দাদা ভাইকেও এনেছিলেন। হ্যাঁ, রাইট রাইট এদের সবাইকে নিয়ে ওনারা কিন্তু বলেছেন যে দেশটাকে কিন্তু জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছিল তারা। এটা কিন্তু তারা নিজেরা একেবারে তাদের মুখের কথা আমি বলছি তোমাকে, আমার এই রুমেই কিন্তু তারা এসে আলাপ করেছিল। অতএব রাইট এতে কোনো সন্দেহ নেই যে সিরাজ শিকদার যা করছিল এটা টোটালি যে কোনো গভর্নমেন্ট, পৃথিবীতে যে কোনো গভর্নমেন্ট যে তাকে নিয়ন্ত্রণ করে, একজন সশস্ত্র টেরোরিস্ট তাকে নিয়ন্ত্রণ করার জন্য যে কোনো স্টেপ নেওয়াটা জরুরি ছিল। না আমি আমার কাছে সবচাইতে ভয়ঙ্কর যে ব্যাপারটা হয়েছে সেটা হলো যে এই বই আমি পাতা উল্টাই আর দেখি খালি মানে আজকে 13 জনকে নিহত, কালকে অমুক সংসদ সদস্যকে নিহত, অমুক পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দিয়েছে। কৃষকদেরকে নিয়ে কি করছো দেব, কৃষকদেরকে নিয়ে এবং কি করছো? মজার ব্যাপার হলো যে উনি যখন মুক্তিযুদ্ধ করছিলেন পেয়ারা বাগানে বরিশালে, হুম, সেখানে তিনি পাকিস্তান বাহিনীকেও মারছে আবার মুক্তিযোদ্ধাদেরকেও মারছে। হ্যাঁ, তো অদ্ভুত লোক। হুম, এবং তার পার্টিতে কোনো মেয়েকে তার পছন্দ হলো, সাথে সাথে সে তার হাজবেন্ডকে মানে ওই ভদ্র মহিলার হাজবেন্ডকে সে শ্রেণী শত্রু ঘোষণা দিয়ে তাকে মেরে ফেললো। ওই হুম। ওই মহিলার সাথে সে সম্পর্ক করবে সে কারণে। এবং কে বলছে এটা? আমি নিজু মজুমদারের কথা না, এটা রইসুদ্দিন আরিফ বলছে। তার না, আমার কাছে সাক্ষী আছে, আমার কাছে জীবিত, দে আর স্টিল অ্যালাইভ। তো এই লোক মানে এখন আচ্ছা শিয়া সিকদারের প্রসঙ্গটা আসছে। এখন শিয়া সিকদার হচ্ছে একটা খুনি সন্ত্রাসী, ওয়ান্টেড, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট ইট। একটা ভয়ঙ্কর 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 একটা লোক। হ্যাঁ। আচ্ছা, এসপি মাহবুব একদিন ডালিমকে ডাক দিল। এসপি মাহবুব ডালিমকে ডাক দিল। ভেরি সরি, আমার মুখে হাসি চলে আসছে, আমি ভেরি সরি। কেন? এসপি মাহবুবও তোমার ভাবির খুব ক্লোজ রিলেটিভ। ও আচ্ছা, কি কি হন সম্পর্কে আমি আসলে জানি না। যাই হোক, কিন্তু Okay. কিন্তু আমরা জাস্ট পুট ইট দিস ওয়ে, Related, ইউ আর okay. কমফোর্টেবল অ্যাবাউট ইট, গো অন। রাইট, ওকে। এসপি মাহবুব সাহেব যেটা হলো যে মানে এই ডালিমের খুবই ক্লোজ ফ্রেন্ড, এটা হচ্ছে তার ভাষা। এবং এসপি মাহবুবের বইটাও আমি পড়েছি, দুজনের কথাই মিলে যায়, তারা খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল, ইউ নো ইট। তো এসপি মাহবুব ডালিমকে ডাক দিয়ে বললো যে ডালিম লিসেন, তুমি যেগুলা করতেছো এগুলা কিন্তু কাজগুলো ঠিক হচ্ছে না। বলছে আমি কি করছি? বলে দেখো তুমি সার্ভিস একটু বলি নিজু। হ্যাঁ, তার মানে দর্শকরা অনেকে ভাবতে পারে যে আমরা এই বিষয়টা, তুমি যেটা বলবে সেটা কি ভেরিফায়াবল কিনা। হ্যাঁ, এটার জন্য, জি অন্য কোনো কারণে জি নয়। জি 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 শিওর শিওর। এসপি মাহবুবের ওয়াইফের নাম কি? ঝুমুর ভাবি, ওকে। এসপি মাহবুবের, আমার বোনের ভাসু, যাই হোক, এনিওয়ে, এসপি মাহবুবের ভাতিজা কি আমার বাসায় এসছে? হ্যাঁ, ওকে, আমার বোন, আপনারা খুবই ক্লোজলি কানেক্টেড। আমার বড় বোনের দেবর। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো মানে আপনার একদম একদম মানে বড় বোনের দেবর মানে হচ্ছে আপনার সম্পর্কে কি হয় তাহলে? খুবই ক্লোজ। হ্যাঁ হ্যাঁ, রাইট সুতরাং তুমি যা বলছো, এবং ডালিম তো আমার সেকেন্ড কাজিন, তুমি যা বলছো একেবারে সত্য, এটা চ্যালেঞ্জ করার কোনো উপায় নেই। গো অন। রাইট। এসপি মাহবুব আপনার ডালিমকে ব্যক্তিগতভাবে ডাকলো, কারণ যেহেতু তারা বন্ধু, ডেকে বললো যে ডালিম দেখো, আমরা শিয়া সিকদারের বেশ কিছু বড় বড় নেতাদেরকে ধরেছি, তাদের ডায়েরির মধ্যে তোমার নাম পাওয়া গেছে, এইটা লেখা আছে, এইটা কোট করছি সরাসরি ওর নিজের বই, যা দেখেছি এই 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 বইটা আমি কোট করছি, এখানে আছে। আর এইটাকে সাপোর্ট করে হচ্ছে এই বইটা, দুইটা বই আর কি পড়তে হবে একসাথে। তো তখন ডালিম বলছে, ডালিমের বইতে ডালিম লিখছে যে মাহবুব যখন আমাকে এই কথাটা বলল আমি খানিকটা আটকে উঠলাম। আমি তখন তার কাছে অস্বীকার করেছি, কিন্তু আমি তখন মনে মনে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এই ঘটনাটা তো হাইকমান্ডকে জানাতে হবে। তার মানে what SP Mahbub was telling him, though he was not confessing, but that was true. সে তখন অতপ্রতভাবে জড়িত সর্বহারা পার্টির সাথে। এখন আপনি আমাকে একটা কথা বলেন ভাই, মানে ধরা যাক গভর্নমেন্ট এটা জানতো না, মানে পুট ইট দিস ওয়ে, যে গভর্নমেন্ট এটা জানতো না যে সে সেনা পরিষদ করেছে, সে সর্বহারা পার্টির সাথে যোগদান করেছে, কিন্তু দর্শকদেরকে তো সে জানাচ্ছে সে জড়িত ছিল। আমরা যদি দর্শকদের আদালতে একটা বিচার দেই যে প্রিয় দর্শক, বঙ্গবন্ধু জানতো না, বঙ্গবন্ধু সরকার জানতো না সে যে বঙ্গবন্ধুকে মারার জন্য 25 বছর মেয়াদী একটা প্ল্যান করেছিল, প্লাস সে শিয়া সিকদারের পার্টি করতো।
এখন দর্শকদের কাছে যদি আমি প্রশ্ন ছুড়ে দেই যে প্রিয় দর্শক, সেনাবাহিনীতে থাকা অবস্থাতে কোন মিলিটেন্ট গ্রুপের সাথে একজন সেনা অফিসার থাকতে পারে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তিনি যার আন্ডারে চাকরি করেন, যিনি তার সর্বাধিনায়ক, অর্থাৎ প্রেসিডেন্ট তো তার সর্বাধিনায়ক, প্রতিরক্ষা বাহিনীর প্রধান, তাকে মারার জন্য তিনি 25 বছরের প্ল্যান করেছে। এইটা আপনি কিভাবে নেন, বা এই ব্যাপারটাকে আপনি কিভাবে নেন? স্টিল বিপ্লবী কর্মকাণ্ড? আচ্ছা, আমি জানি না যে সাধারণ মানুষ কি উত্তর দিবে। তার মানে হচ্ছে যে ডালিম আজকে যেই বক্তব্যটা দিয়েছে লাইভে, তার যে শরীরের অন্ধকার বা তার জীবনের অন্ধকার, এই অন্ধকার সম্পর্কে তো আমরা কিছুই জানতে পারলাম না। শুধু আমরা একটা জিনিসই বুঝলাম যে তুমি কি অন্ধকার বঙ্গবন্ধু সম্পর্কে কিছু জানতে চাও? অবশ্যই আমি জানতে চাই। আমি আচ্ছা, তার প্রথম একদম অন্ধকার একটু মাঝে মাঝে দুই একটা অন্ধকার ঢুকিয়ে দিই। মোহাম্মদ ভাই তার ক্যারেক্টার সম্পর্কে জানতে চাই, কারণ আমি দুই একটা অন্ধকার ঢুকিয়ে দিচ্ছি, দুই একটা অন্ধকার। এনাফ ইজ এনাফ। আপনি আজকে তরুণদের উদ্দেশ্যে, আপনি আজকে যেমন তারা এটা দেখিয়েছে, আপনি তার, যেহেতু আমাদের আর কোনো সোর্স নাই এখন, আপনি সোর্স ফ্যামিলি মেম্বার হিসেবে আজকে আপনি এই তরুণদেরকে বলেন। আমি একটা কথা বলি, প্লিজ তাকে মেজর ডালিম বলবা না, তাহলে আমাদের আর্মিদের বদনাম হবে। ওর মতো বাজে লোকের নাম। আচ্ছা ঠিক আছে, আমি বলি। প্রথম কথা হচ্ছে মেজর ডালিম যে কিনা আজকে ইসলামিক মৌলবাদীদের বড় বন্ধুতে পরিণত হয়েছে, জামাতের বড় বন্ধু শুভাকাঙ্ক্ষীতে পরিণত হয়েছে, সেই মেজর ডালিম নিম্মি ভাবিকে শ্রদ্ধা দিয়ে বলবো, কারণ নিম্মি ভাবি তার এখানে না, ওনারা যে রেগুলার মদ্যপ ছিলেন যখন কিনা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, এটা কি আপনারা জানেন? আমার কাছে এমন ছবি আছে যেখানে ওনারা বিয়ার হাতে নিয়ে মাতলামি করছেন। এবং নিম্মি ভাবি, যদি মেজর ডালিম অস্বীকার করতে পারেন আমি ছবিটি প্রকাশ করে দেব। কিন্তু ভাই কথায় কথায় তো মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে উনি ছাড়া যে কোনো কথাই বলেন না। রিসেন্টলি এই বুড়ো বয়সে বদমাশি করেছেন, এবং উনি যে স্কাইপে ওই মহিলার সঙ্গে ছবি সহ প্রকাশিত হয়েছেন, আমি অচিরেই সেটাও প্রকাশ করে দেব। সুতরাং যে কিনা এই লেভেলের বদমাশ, যদি উনি অস্বীকার করেন, উনি একটা কাজ করুক, যে কোনো জামাতি, উনি তো এখন জামাতিদের খুব বড় বন্ধু, এবং এই সমন্বয়কারীরা বোধহয় তার কাছে তাকে হিরো মনে করে, তারা জাস্ট সিম্পলি এসে বলবে মেজর ডালিম যে আমি কোন মেয়ের সাথে ফষ্টি নষ্টিতে জড়িত ছিলাম না গত কয়েক বছর, এবং আমি ইয়াং বয়সে মদ্যপ থাকতাম না, আমার স্ত্রীও মদ খেত না, তাল টক্কর থাকতো না, বলুক, আমি প্রমাণ করে দেব। এটাই হচ্ছে তাদের আলেমদের রূপ। হঠাৎ করে ভোট পাল্টে উনি একেবারে এখন জামাতিদের উপর নির্ভর করে উনি এখন বাংলাদেশে হিরো হতে চাইছেন। একটু দিলাম নিজম। না, থ্যাংক ইউ সো মাচ। এটা তো খুবই শকিং, এবং আমার ধারণা একটা ব্যাপার কি যে আমি আসলে এই প্রজন্মের যারা আছে তাদেরকেও দোষ দেই না, আবার একদিকে আমি প্যারেন্টসদের দিকে। তুমি ঠিক আছো? না, আমি ঠিক নাই। এটা নিজম ঠিক থাকা যায় না, এটা ডিস্টার্বিং, খুবই ডিস্টার্বিং, কারণ আমার কাছে যার বিবেক আছে, যার একটু ভালো বুঝার ক্ষমতা, সেই মানুষ কখনো ঠিক থাকতে পারে না। এবং আরেকটা জিনিস ভাবি, একটা মজার ব্যাপার, মানে আজকে কিন্তু অনেকক্ষণ কান্না করেছে। আমি একটা জিনিস দর্শককে বলে নেই, নিজুম তুমি জানো, আমার দেশের মানুষ ওর জন্য ঝাড়ু নিয়ে হয়েছে হলো তোমার মুরব্বি আপনি অপেক্ষা করেন, আপনার জন্য ঝাড়ু। আচ্ছা নিজুম, একটা জিনিস দর্শককে নিশ্চয়ই আমার ক্লিয়ার করা দরকার, তুমি নিশ্চয়ই এটা জানো, সেটা হচ্ছে আমি কিন্তু আওয়ামী লীগ করি না, আমি আওয়ামী লীগের রাজনীতি করি না, আমার ওয়াইফ আওয়ামী লীগের একেবারে অন্ধ সাপোর্টার। এটা সত্যি। I don't care, আমি এটা কেয়ারও করি না, কে আমাকে কি বললো তা আমি ইয়েস ওকে, দ্যাটস ফাইন। এবং সে সত্যি কথা বলতে গেলে কি একটু বিপদেই আছি আমি, সেটা হচ্ছে আমার বউ কিন্তু শেখ হাসিনার বিরাট ভক্ত।
এটা কিন্তু আমাকে স্বীকার করতে হচ্ছে। যদিও Of course, course. যদিও সেই বিষয়ে আবার কিছু অত্যুক্তি আছে, কিন্তু আমরা একটা বিষয়, আমি যে কথাগুলো বলছি নিজুম, এটা বলতে হলে কি আমাকে আওয়ামী লীগ করতে হবে? না। না, you don't have to. আমার আমার সত্য কথা বলতে, আমার জাতির উদ্দেশ্যে সত্য কথা বলতে, কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ কি, নিজুম তুমি এবং আমি, আমাদের রাজনৈতিক অবশ্যই মত পার্থক্য আছে, কিন্তু আমরা বাংলাদেশে আজকে ওই লাইভে 5 লক্ষ মানুষ ছিল, 6 লক্ষ মানুষ ছিল, সর্বোচ্চ 8 লক্ষ ছিল এবং 8 লক্ষ মানুষ ছিল। আমার কথা হচ্ছে নিজুম, এটা কিন্তু একটু বলা ভালো, 8 লক্ষ কিন্তু রাজাকার ছিল না। না 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 8 লক্ষ আমি 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 এরকম আমার মতো এরকম অসংখ্য মানুষ দেখেছি। এক্স্যাক্টলি। এটা কারণ হচ্ছে কি, যখন গান্ধীকে হত্যা করেছিল নাথুরাম গডসে, নাথুরাম গডসেকে দেখতে কিন্তু অনেকেই হুমড়ি খেয়ে পড়েছিল। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? definitely. এখন যদি বরঞ্চ যদি শেখ হাসিনা যদি এখন লাইভে আসেন তোমার সাথে আমার সাথে, 1 কোটি লোক হবে। আপনি আপনার কম্পিউটার কোন ডস অ্যাটাক হবে এবং ইউ ক্যান নট অ্যাকোমোডেট পিপল, আসলে কিছু একটা হয়ে যাবে, দেখা যাবে সুতরাং ওই 5 লাখ 10 লাখ দেখলে 10 লাখ তাকে সমর্থন করছে, নো, তার একটা ওয়ান্টেড ক্রিমিনালকে দেখতে এসছে। যে একটা মানুষ কতটা খারাপ হলে, একটা মানুষ কতটা খারাপ হলে একটা শিশু বলছে আমি মার কাছে যাব, তার বাহিনী তাকে হত্যা করে। দেখেন মহসিল ভাই, আমি আপনাকে একটা কথা বলি, দুইটা জিনিস, সেটা হলো অনেক মানুষ আছে যে আওয়ামী লীগকে অপছন্দ করে, আওয়ামী লীগ তার অপছন্দের একটা জায়গা, ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কিছু বললে সে ওই তার পক্ষে যায়, এই তো ঘটনা। কিন্তু নির্মোহভাবে যদি বিচার করে, ধরা যাক আমি আমার এই জীবনে, আমার লাইফে কোনোদিন আমি মনে করতে পারি না, আমি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে আপনাকে একটু দেখাতে পারলে ভালো হতো, আমার ঠিক পেছনে আমি ওই যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে যে 13 জনের ফাঁসি হয়েছিল সেগুলোর ডকুমেন্টস আমি এই প্রায় 500-600 ডকুমেন্টস আমি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের যে অ্যাপিল ডকুমেন্টস সেগুলো সংগ্রহ করেছি। তারপরে মঞ্জুর হত্যাকাণ্ডের, তো আমি কি কখনো মঞ্জুরকে এই অ্যাপ্রিসিয়েট করেছি যে সে জাতীয় বীর? না না, এই আওয়ামী লীগের, এমনকি আপনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি কোনোদিন আপনার এই জীবনে কোনোদিন বলতে শুনেছেন যে মঞ্জুর যেটা করেছে সেটা ঠিক করেছে? না না, সেটা না। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের কাউকে আপনার এই, হ্যাঁ জিয়া রহমানের হত্যাকাণ্ড নিয়ে অনেক আলোচনা, কিন্তু এটাও কিন্তু সত্য নিজুম, যে বিএনপি কিন্তু অফিসিয়ালি কখনো বলেনি যে বঙ্গবন্ধুকে হত্যা করা সেটা ভালো হয়েছে। রাইট, না মানে ডেফিনেটলি অফিসিয়ালি তারা কখনো বলেনি, আই এগ্রি উইথ দ্যাট, কিন্তু সে এই আলোচনাতে যাওয়ার একটা বড় রিজন হচ্ছে এরকম যে সবচেয়ে এই মেজর ডালিম কিন্তু নিজুম সবচেয়ে বেশি অপমান করেছে বিএনপিকে। তাই সুতরাং 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 যদি তার বাংলাদেশে যাওয়ার ন্যূনতম পরিকল্পনা থাকে, বিএনপি শুড বেয়ার ইন মাইন্ড যে এই শক্তিটা, যেটা একজন হোক আর 100 জন হোক, এরা কিন্তু বেন্ড অন ব্যাকওয়ার্ড টু ডিস্ট্রয় বিএনপি অ্যাজ ওয়েল। না না, এটা তো আপনি মিশনটা তো আপনি বুঝতেই পারছেন। 31 ডিসেম্বরের পুরো ব্যাপারটা -2 ডিসেম্বরটা আপনাকে আসলে এটা ক্লিয়ার করে দেয় যে হোয়াট দে ওয়ান্ট। সো ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো যেটা নিয়ে মানে খুবই, আমি আজকে এই জিনিসটা আমার কিভাবে আমার এড়িয়ে গিয়েছে আমি জানি না। ওই যে আমাদের এই সংবিধানটা যারা রচনা করেছে তাদেরকে নিয়ে যে মাওলানা ভাসানী যে প্রশ্নটা তুলেছিল যে ওইসব সংসদ সদস্যরা ছিল হচ্ছে পাকিস্তানের প্রাদেশিক এবং ন্যাশনাল পরিষদের জন্য নির্বাচিত সাংসদ, তারা বাংলাদেশের নিজম সবাই তো সেটা না, কোনো মতেই না। কারণ হচ্ছে আমার শিক্ষক হামিদুদ্দিন স্যার সেখানে ছিলেন, উনি তো কোনো সংসদ সদস্য ছিলেন না। এক্স্যাক্টলি, এই যে তথ্যটা মানে আমি আসছিলাম আর কি এই ব্যাপারটাতে, যে ওইটা যে আসলে করেছে যে 10ই এপ্রিল মুজিবনগরে গঠিত সরকার, এবং ওইটা কিন্তু সংসদ সদস্যগুলো হয়েছে কিসের সমন্বয়ে, সেটা হচ্ছে যে যারা নির্বাচিত হয়েছে, এবং এই যে আপনি যাতে এরকম বলেন এরকম মেম্বারও ছিল ওই সংবিধান প্রণয়ন কমিটিতে, রাইট? তো আলটিমেটলি
এই যে তরুণদেরকে মানে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে, তরুণরা ডিরেইলড হচ্ছে, এখন এই কেন দোষটা নিজুম, আমাদের উপর এই যে মাহফুজ, এই যে আসিফ নজরুল, এই যে বেয়াদব গুলো, আসিফ, সরি আমি আমার ডিপার্টমেন্টের কখনো বড় ভাইকে বেয়াদব বলি না এক্সেপ্ট আসিফ নজরুল। এই যে আসিফ নজরুল, এই যে মাহফুজ, এই যে ইতরগুলো, যেগুলো ইতরগুলো এখন বিভিন্ন ভাবে ক্ষমতায়িত হয়েছে, এই ইতরগুলো অন্তত আসিফ নজরুল আমার যেহেতু টিচার, আপনার ক্লাসমেটও তো আছে, আপনার ক্লাসমেটও তো উপদেষ্টা হয়েছে। ওর ওর আই এম সরি টু সে, যেহেতু সে তার বাবা মুসলিম লীগ করতো, তো যাই হোক রেজওয়ানার বাবা তো স্বাধীনতা চায়নি, সুতরাং সেই যোগ্যতাতেই বোধহয় সে হয়েছে উপদেষ্টা। তবে ওইখানে ওই যোগ্যতাটাই প্রাধান্য পেয়েছে। অ্যাবসলিউটলি। তবে আমার কথা হচ্ছে, ওনারা কি জানতেন না হামিদুদ্দিন খান স্যারকে? আমাদের ক্লাসে লেকচার দিয়েছেন উনি, যে উনি কিভাবে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে উনি জড়িত ছিলেন। সুতরাং এই যে কথাগুলো, এই যে মিথ্যা কথাগুলো জেনে শুনে বলে, তাদেরকে লজ্জা করে না? এই যে মানে মানে দেখেন একটা ব্যাপার যেটা হলো যে মানে আমার কাছে যেই জায়গাটাতে আমি একটু আফসোস করি সেটা হচ্ছে যে ধরেন খুনি তার বক্তব্য দিয়েছে, খুনি তার সাফাই গাইবে, আমি একটু নিজেকে একটু কনসোলেশন দিতে, সান্ত্বনা দিতে পারতাম যখন আমাদের তরুণরা পাল্টা প্রশ্ন করতে শিখবে। তখন আমার না কোনো আক্ষেপ নাই যে যে যাই বলুক না কেন, কারণ আমার ওই আস্থাটা যেন তৈরি হয় যে আমাদের তরুণরা পাল্টা কোশ্চেন করবে। আমি নিশ্চিত যে আপনার লাইভেও তো অনেকে প্রশ্ন করছে, অনেকে আমাদের কথাগুলো শুনছে এবং তারা দুটো মেলার চেষ্টা করছে। যেমন ধরেন আমি কিছুক্ষণ আগে ওই 3টা শর্তের কথা বললাম, বঙ্গবন্ধু যেখানে বলে দিয়েছে যে তোমার ওয়াইফকে তোমাকে অপমান করবার শাস্তি হবে, গাজীর বিচার আমি করব। গাজীর বিচার আমি করার পরে আপনি পরের দিন সকালবেলা, এখন এটা যে পরের দিন সকালবেলায় আমি কিভাবে বলছি, কারণ এই শর্তের ভেতরে আছে যে গত রাতে ঘটে যাওয়া ঘটনা, ওই 3টা শর্তের মধ্যে দ্বিতীয় শর্ত, তার মানে গত রাত্রে আপনাকে তো কথাই দিল যে উনি বিচার করবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে যদি বলেন নিজুম ব্যাপারটা আমি দেখছি, আমি এটার বিচার করব, আমি আমি কি বাসাতে ফেরার পরে আমি এরকম আমার দলবল নিয়ে আবার শুরু করব? নো। আমার তখন প্রথম কথা থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমি তার উপর আস্থা রাখছি, হ্যাঁ 7 দিন 15 দিন পরে না হলে আমি প্রশ্ন করবো যে আপা আমি তো কোনো বিচার সেইটা একটা ভ্যালিড প্রশ্ন। তো আপনি যখন পরের দিনই ক্যান্টনমেন্টে গিয়ে আপনি ঘোট পাকাচ্ছেন, তার মানে হচ্ছে যে আপনি যেটা বলেছেন অলরেডি তারা অন্য এজেন্ডায় আছে, অলরেডি অন্য এজেন্ডা। এই অন্য এজেন্ডার প্রমাণ তো আমি দিলাম যে শেয়ার শিকদারের ব্যাপারটাতে। অ্যাবসলিউটলি শেয়ার শিকদারের ব্যাপারটাতে। আর ডালিম যেটা এখানে বলার চেষ্টা করছে, এখানে একটা ব্যাপার এসছে যে 3 লক্ষ বা 30 লক্ষ শহীদের যে প্রশ্নটা, এই প্রশ্ন এগুলো তো হচ্ছে যে ইলিয়াস এত বড় অন্যায় কথা কিভাবে বলে? এটা হচ্ছে কি আমি আপনাকে বলি, ইলিয়াস তো ধরেন বিহারি, ও তো 2-3 হাজার বিশ্বাস করে, মানে ইলিয়াস তো ধরেন বিহারি। তো আলটিমেটলি ঘটনাটা যেটা হয়েছে মহসিল ভাই, ওর তো ধরেন এজেন্ডা হচ্ছে তো এগুলা না, ওর এজেন্ডা হচ্ছে মুখ দিয়ে এইটা বের করা যে তার বাবারা এত মানুষ মারে নাই, অ্যাজ ইফ 3 লক্ষ মানুষ যদি মেরে ফেলে তাহলে সেটা খুবই ঠিক, 30 লক্ষ আমি বলবো না, মানে আমি 30 লক্ষ থেকে 3 লক্ষ নিয়ে আসতে পারলে ব্যাপারটাকে মনে হয় অনেক মানবিকীকরণ। 3,000 এরপরের প্রোগ্রামে 3,000 না না, আমার কথা হচ্ছে যে ধরা যাক এটা 3 লক্ষ, এটা কি তাহলে খুবই মানবিক হয়ে গেল, মানবিক হত্যা? আচ্ছা, এখন প্রশ্ন আসছে যে বঙ্গবন্ধু ইংরেজিটা বুঝতে পারেন না, এটা আপনি মনে হয় অনেকবার শুনছেন। দেখো 26শে মার্চ, সরি 25শে মার্চ রাতে আমার বয়স 4 বছর, আমার কিন্তু মনে আছে। এবং পরের দিন ঢাকা শহরে ডেড বডি দেখেছিলাম, আব্বা চোখে হাত দিয়েছিল, মনে আছে। ইন্টারন্যাশনাল বিভিন্ন সংবাদ পত্রিকায় মাধ্যমে, এমনকি ব্রিটেনের অনেক পত্রিকায় এক রাতে 10,000 ঢাকা শহরে মারা গেছে বলে ছাপানো হয়েছে পত্রিকায়। আমি আপনাকে এই মুহূর্তে সিডনির মর্নিং হেরাল্ড না ডেইলি হেরাল্ড ওই পত্রিকা দিতে পারবো। 25শে মার্চের ওই অ্যাকশনটার পরে বলা হচ্ছে যে ঢাকাতে লাখ লাখ লোকের, ওখানে মনে হয় মিলিয়নস বলেছে, মনে হয় মিলিয়নসকে হত্যা করা হয়েছে। আচ্ছা, তবে 10,000 বলেছে, এটা একদম আমি ব্রিটিশ পত্রিকায় দেখেছি। তবে আমি একটা কথা বলে নেই নিজুম, আমি এই বিষয়ে আমিও প্রচুর পড়াশোনা করার চেষ্টা করেছি এবং গবেষণা করার চেষ্টা করেছি। দেখো, যখন জেনোসাইডের বিষয় আসে, সেটা কিন্তু শুধু যুদ্ধ নয়,
যুদ্ধের ডাইরেক্ট এফেক্ট হিসাবে যুদ্ধের পরবর্তীতে যুদ্ধের কারণে মৃত্যুকেও ধরতে হবে। রাইট। এখন আমি আপনাকে একটা পত্রিকার কথা বলি, আপনি মনে হয় এটা জানেন, যেহেতু আপনার এক্সটেন্সিভ পড়াশোনা আছে এইসব ব্যাপার। সেটা হচ্ছে প্রাভদা পত্রিকা, যেটা আছে রাশিয়ার। হুম। ওরা আমার সামনে যেটা আছে, আমার ফেসবুকে যেটা আমি দিয়েছি একটু আগে, সেটা হচ্ছে যে প্রাভদা জানুয়ারির 4 তারিখ 1972 সাল, তখন কিন্তু বঙ্গবন্ধু পাকিস্তানের জেলে, হুম। তারা বলছে ওভার 30 লাখ কিল্ড বাই পাক ফোর্সেস। প্রাভদা কিন্তু প্রাভদার যে মূল লেখাটা সেটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে, ওইটাকে পিক করেছে অবজারভার। নিজম আমি জিজ্ঞেস করি, আমরা দুজনেই বোধহয় জেনোসাইড ইফেক্ট সম্বন্ধে কম বেশি আমরা জানি। জি 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 72 সালে যুদ্ধের পরবর্তীতে জি জি আমাদের যুদ্ধই তো আমাদের অনাহারের মূল কারণ। জি। তাহলে এই যুদ্ধের কারণে যে অনাহারে মানুষ মারা গেল, এটা কি যুদ্ধের এক্সটেনশন নয়? ভাই, এই কথাটাই মূলত গবেষকরা একটা দীর্ঘ সময় ধরে বলেছে। আমি কি ঢাকা যে শহরে, আমি এখানে ঢাকা শহরের ছেলে, আমি তখন মৃত লাশ দেখেছি, লাশের পর লাশ। এই এক্স্যাক্টলি, না মানে খেয়ে ওইটা মরেছে কেন বাংলাদেশের মানুষ? নিজম এই জিনিসটাই, এটা শুধুমাত্র যে বাংলাদেশ হলোকাস্টের ব্যাপারটা যদি আপনি ধরেন, কনসেন্ট্রেশন ক্যাম্পে যে এই মানুষগুলোকে মেরে ফেলেছে সবার ক্ষেত্রে এটা বলছে না, বলছে যে সেইখানে ট্রমাতে মানুষ মারা গেছে, পালাতে গিয়ে মানুষ মারা গেছে, শকে মানুষ মারা গেছে। এগুলো কিন্তু প্রত্যেকটা আত্মহত্যা খুনের করেছে মানুষ। মানে ব্যাপারটা হচ্ছে যে চেইন অফ কজেশন ব্রেক করে না। অর্থাৎ Absolutely. আপনি যদি আমাকে অ্যাটাক না করতেন, আমি তাহলে পালাতে যেতাম না, আর আমি যদি পালাতে না যেতাম তাহলে আমি মারা যেতাম না। এটাকে